হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আমি আজকেও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক ম্যারাথন ক্লাস, প্র্যাকটিস সেট নাম্বার 37, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, 122টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। 90টা দেওয়া বলেছিলাম, 32টা অ্যাড করে 122টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। দেখুন আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে 8768830230। যারা এর পরবর্তীকালে এসএলএসটি ক্লাস বা পিএসসি ক্লাস বা বিহার স্টেট বা বিপিএসসি ঝাড়খণ্ড যারা ক্লাস করতে চান তারা এই নাম্বার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আবার পূজার পর থেকে ক্লাস শুরু হবে। একটা কথা বলছি, অনেকে রিকোয়েস্ট করেছিলেন আধুনিক যুগের জন্য। তো আমি বলে দিই যে আমাদের এমনিতে মেন বই তো বাংলা সাহিত্যিক চরিতমালা আছেই, ওর বাইরে তেমন পড়বে না আশা করি। 95% প্রশ্ন ওখান থেকে কমন আসবে, এমএসসি তো এসেছিল। এবার সাউথি বইও আছে, ওখান থেকে আসলে কমন চলে আসবে। যারা বাংলা অল ইন ওয়ান পড়ছেন, বাংলা অল ইন ওয়ান থেকেও কিন্তু মোটামুটি 1000টা প্রশ্ন পেয়ে যাবেন। আর আমি ইউটিউবে বাছাইকৃত 240টা এমসিকিউ দিয়েছিলাম। তো সেগুলো যদি আমি আবার নতুন করে ভিডিও বানাতে চাই, খুঁজে বের করতে হবে, অনেক টাইপিং করতে হবে, প্লাস দুটো সেটে বানাতে হবে, সেই আর সময় নেই দুটো ভিডিও করার, ঠিক আছে? কারণ এর পরবর্তীকালে পরীক্ষা নেব আমি, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পরে আমি পরীক্ষার লিঙ্ক দেবো। রাত্রি 10টার মধ্যে, 10:30টার মধ্যেই আমি ইউটিউবে উত্তরপত্র আপলোড করে দেবো। তো আজকেও তার একটা ভিডিও বানাতে পারবো এর পরবর্তীকালে। তো আর কালকে সকালবেলা আমি একটা অনুবাদন সঙ্গ টপিকটা দিয়ে দেবো, তাহলে আমার সব কমপ্লিট হয়ে যাবে। তাই জন্য দুঃখিত, আধুনিক যুগটা বানাতে পারলাম না, অলরেডি বানিয়ে দিয়েছি। এর আগে 60 নাম্বার করে আমি মোটামুটি চারটা চারটা হচ্ছে আমি ভিডিও দিয়েছিলাম প্র্যাকটিস সেট। তো সেখানে হচ্ছে আমার প্রথমের দিকে প্র্যাকটিস সেটে আছে বাছাইকৃত 240টা এমসিকিউ, সেখানে দেওয়া আছে। ওকে, 4x60 = 240টা। আর বলেছিলাম যে আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সকালে আমি কিন্তু শেষ করে দিয়েছি টেক্সট থেকে, আর ভিডিও দেবো না এতবেলা। কালকে রাতে একটা ভিডিও দিয়েছিলাম প্রাচীন মধ্যযুগ থেকে, তো বলেছিলাম যে 90টা দেবো, তাহলে শেষ হয়ে যাবে। তো এতবেলা 122টা দিচ্ছি, তাহলে আমরা প্রাচীন মধ্যযুগ শেষ হয়ে গেল। আর অনুসংখ্য বাকি আছে, আমি কালকে 100টা মতো প্রশ্ন দিয়ে দেবো বা 120টা মতো প্রশ্ন দিয়ে দেবো, তাহলে অনুসংখ্য কমপ্লিট হবে। একটা কথা বলছি, অনুবাদন সংখ্যা হোক কি হচ্ছে মধ্যযুগ হোক, আগের দিকে সব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু আমার আগের দিকে সেটগুলোতে, আর নতুন দিকে সেটগুলোতে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তাই কঠিন মনে হবে। এবার অনেকে বলছিলেন যে পুরো গলা থেকে ভিডিও বানান। এবার গলা থেকে ভিডিও বানানোর সময় নেই। লোকে ম্যারাথন ক্লাস মানে একদম গলা থেকে বানানো, আর আমার ম্যারাথন ক্লাস মানে কি, যেগুলো অলরেডি হয়ে গেছে সেইগুলো বাদ দিয়ে বানানো। তাও লাস্টে 32টা প্রশ্ন আমি কিছু অ্যাড করেছি, পুরোনো প্রশ্ন যেগুলো পরীক্ষা নিয়েছিলাম ছাত্রছাত্রীদের। তো সেই জন্য বলছি যে একটা কথা মনে রাখবেন, পিছনের দিকে প্রশ্নগুলো একটু কঠিন হবে বা মিডিয়াম কঠিন হবে, তাই জন্য কেউ নেগেটিভ হবেন না। কারণ কি, লোকের সেট বানানো মানে একদম গোড়া থেকে ম্যারাথন বানানো, আর আমার বানানো মানে কি, পুরোনোগুলো ছেড়ে দিয়ে নতুনগুলো বানানো। তাই আমি নতুনগুলো একটু কঠিন হবে, কেউ কিছু মনে করবেন না। কারণ এখানে কিন্তু মিডিয়াম প্রশ্ন বা মিডিয়াম কঠিন, হ্যাঁ, এই প্রশ্ন লুকিয়ে আছে। যারা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে চান তারা কিন্তু আমার পুরোনো সেটগুলো একবার চোখ বুলান, সেখানে কিন্তু বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কারণ আমার বেশিরভাগ পুরোনো সেটগুলোতেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, আর লাস্টের সেটগুলোতে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন লুকিয়ে আছে, তাই একটু কঠিন মনে হবে, ঠিক আছে? তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের সর্বকনিষ্ঠ কবি কে ছিলেন? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ, বসুপাদ। অনেকে বলবেন যে এটা গুগলে কান্নপাত দেওয়া আছে, ওটা কিন্তু ভুল। সর্বকনিষ্ঠ কবি মানে কি, যার বয়স সবচেয়ে কম বা আধুনিক। দেখুন, ডক্টর সুকুমার সেনের মতে সবরপাদ 8ম শতাব্দীর কবি, লুইপাদ 10ম শতাব্দীর কবি, আর কান্নপাদ ছিলেন 12শ শতাব্দীর কবি, এবং ভূসুকপাদ 13শ শতাব্দীর কবি, মানে 1295 খ্রিস্টাব্দ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কোন শতাব্দীর কবি সুকুমার সেন বলে দিয়েছেন। যদিও সুকুমার সেন, সুধীর চট্টোপাধ্যায়, প্রভাতচন্দ্র বাগদির মতে চর্যাপদের রচনাকাল মোটামুটি 10ম থেকে 12শ শতাব্দী, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তবুও বলেছে যে তোমার ভূসুকপাদ 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, মানে তিনি 13শ শতাব্দীর কবি। তাই চর্যাপদের আধুনিকতম কবি বা সর্বনিষ্ঠ কবি কে হবে? ভূসুকপাদ হবে। গুগলে যে কান্নপাত আছে ওটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? তাহলে দেখুন 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের প্রণয় ব্যাপার নিয়ে রচিত প্রথম কাহিনী কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, শ্রীকৃষ্ণ কীর্তন।
3 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি শৈব সর্বস্বহার, বিভাগসার ও দুর্গাভক্তি তরঙ্গিনী গ্রন্থগুলি কোন ভাষায় রচিত? কে বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন নেই? এই তো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, মানে কিছু কিছু প্রশ্ন একটু টাফ, তাই বলে ভাববেন না যে ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, সংস্কৃত। আর কীর্তিলতা কীর্তি পতাকা হচ্ছে অভট্ট ভাষায় রচিত। 4 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস ব্রজবুলি ভাষায় মোট কয়টি পদ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, 105টি পদ। 5 নম্বর প্রশ্ন, রূপে ভল্ল দিঠি সঙ্গরি পরশ মিঠি পুলক না তেজই অঙ্গ মোহন মুরলী রবে শ্রুতি পরিপূরিত না শুনে আন পরসঙ্গ, এটি কার পদ? গোবিন্দ দাসের পদ। তো গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ আমাদেরকে বলতে হবে? উত্তর হচ্ছে অপশন ক, গোবিন্দ দাসের পূর্বরাগ পর্যায়ের পদ। 6 নম্বর প্রশ্ন, প্রণব চক্রবর্তী কোথায় অবস্থানকালে ফার্সি ভাষা শেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ, পূর্ব বর্ধমানে। বর্ধমানে বললেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতচন্দ্রের অল্প বয়সের রচনা? উত্তর হচ্ছে অপশন ক, সত্যপ্রিয়ের কথা, যার প্রকাশকাল হচ্ছে মনে রাখুন 1737 খ্রিস্টাব্দ অথবা 1144 বঙ্গাব্দ। তথ্য দেখুন যে কবিতার ফার্সি ও উর্দু শব্দের ব্যবহার কাব্যটিকে বিশিষ্টতা দান করেছে। কাব্যের শেষাংশে কবির বংশপরিচয় বিধৃত হয়েছে, রচনাটির গুরুত্ব এখানেই। ওকে, তাহলে কোন কাব্যের শেষাংশে কবির বংশপরিচয় বিধৃত হয়েছে? সত্যপ্রিয়ের কথা কাব্যের। এই কাব্যের দুটি খণ্ড বা দুটি ভাগ আছে। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত প্রকাশিত পুঁথিগুলির মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য কার পুঁথিকে অবলম্বন করে বিচারে প্রবৃত্ত হতে হয়? পুঁথিটির নাম কি? মানে হচ্ছে কীর্তিবাসের আত্মপাঁচালীর ক্ষেত্রে, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, নলিনীকান্ত ভট্টশালীর পুঁথি, নাম হচ্ছে কীর্তিবাসের আত্মকাহিনী, প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দ। এটা অবশ্যই কীর্তিবাস ওঝার আত্মকাহিনীকে অবলম্বন করে রচিত। ওকে, 9 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, কীর্তিবাসের মতো কাশিরামও বাঙালির জাতীয় কবি। এই দুই কবির মতো কোনো কবি এতকাল ধরিয়া এত লোকের শ্রবণ মনের পরিতৃপ্তি দান করিয়া আসিতে পারি নাই। বাঙালির জাতীয় মনোভাব গঠনেও এই দুই কবির কীর্তি অসাধারণ। না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? কে কোন গ্রন্থে মন্তব্যটি করেছেন? আমি ভাবছিলাম হয়তো অন্য মন্তব্য, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে। দেখুন গ্রন্থটা মনে রাখবেন, এটা পরীক্ষা এসেছিল, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। হ্যাঁ, গ্রন্থটির রচয়িতাকে ডক্টর সুকুমার সেন। 10 নম্বর প্রশ্ন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কোন ছন্দে রচনা করেন? বিজয় হবে, ঠিক আছে? মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কোন ছন্দে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, পয়ার ও ত্রিপদী লৌকিক ছন্দে। পয়ার ও ত্রিপদী বললেও হবে, তো পয়ার ও ত্রিপদীর লৌকিক ছন্দে। মনে রাখবেন যে মধ্যযুগের বেশিরভাগ কাব্যই কিন্তু পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত, আর বেশিরভাগ কাব্যই কিন্তু করুণ, হ্যাঁ, রসে বর্ণিত হয়েছে, ঠিক আছে? এই দুটো মনে রাখবেন। তাহলে দেখুন 11 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে কার জীবনের ক্রমবিকাশের লীলা বর্ণনার পাশাপাশি 16 শতাব্দীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মদর্শন আলোচিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের। ওকে, কোন কাব্য? শ্রী চৈতন্য ভাগবত কাব্য। কোন শতাব্দীর? যেহেতু তিনি 16 শতাব্দীর কবি ছিলেন, তাই অবশ্যই হবে 16 শতাব্দীর। ওকে, এটা মনে রাখবেন। তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, দৌলত কাজী তার লোরচন্দ্রানী ও সতীবয়না কাব্যে কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ওপরের সবগুলি সঠিক, মানে হচ্ছে রামায়ণ, মহাভারত ও বৈষ্ণব পদাবলী 3টে থেকে তিনি ঋণ গ্রহণ করেছেন। 13 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল তার সপ্ত বা হপ্তপয়কর 1660 খ্রিস্টাব্দ কাব্যটি কার নির্দেশে রচনা করেন? নির্দেশ বললে কি হবে? উত্তর হচ্ছে অপশন গ, সৈয়দ মোহাম্মদ খানের নির্দেশে। তথ্য দেখুন যে এই কাব্যটি তিনি রোসাংরাজ থিরিসান্দ সুধর্মা বা শ্রী চন্দ্র সুধর্মা রাজত্বকালে রচনা করেন। রাজত্বকালে বলে সবারই মোটামুটি শ্রী চন্দ্র সুধর্মা হবে, আর নির্দেশ বলে সপ্ত বা হপ্তপয়কর সৈয়দ মুহাম্মদ খান হবে। 14 নম্বর প্রশ্ন, শ্যামা আমার কালো কে বলে আমার মন কি বলো, তুমি কার ঘরের মেয়ে কালী গো, এগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ?
উত্তর হচ্ছে অপশন খ উপাস্য দত্ত পর্যায়ের পদ। 15 নম্বর প্রশ্ন, ইসলামী সাহিত্য পড়ার দরকার নেই। আমার এখানে 15, 30, 45, 60 এইভাবে কিন্তু 15 নম্বর ছাড়া ছাড়া কিন্তু ইসলামী সাহিত্য থেকে আছে, এগুলো পড়ার দরকার নেই, পরে পড়াবো ওগুলো। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, চর্যার কোন কবি নিজেকে জালন্ধরিপাদ বা হারিবাদের শিষ্য বলে পরিচয় দিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ কান্নপাদ নিজেকে জালন্ধরিপাদ বা হারিবাদের শিষ্য বলে পরিচয় দিয়েছেন। 17 প্রশ্ন, চর্যাপদে গঙ্গা, যমুনা ও পদ্মা, যদিও এখানে খাল বলা হয়েছে পদ্মাকে, নদীর নাম উল্লেখিত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত দুটি নদীর নাম কি? তাহলে চর্যাপদে হচ্ছে গঙ্গা, পদ্মা, যমুনা নদীর নাম উল্লেখ করা হয়েছে, পদ্মাকে খাল বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত দুটি নদীর নাম কি? উত্তর হচ্ছে অপশন গ যমুনা ও কালিন্দী। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কোনটি? সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি তিনি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? যদিও পাঠ্যাংশে কিন্তু এটা অন্য আছে, কিন্তু আমার মতে বা বেশিরভাগ সমালোচকের মতে এটা হবে অপশন ক ভূপরিক্রমা, 1400 খ্রিস্টাব্দে রচিত। এই তিনি দেবসিংহ বা দেবী সিংহের পৃষ্ঠপোষকতা রচনা করেন। এই কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত, এটা মনে রাখবেন। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, বধূ কি আর বলিব তোরে, সই কে বলে প্রীতি ভালো, এগুলি কার পদ? চণ্ডীদাসের পদ। তো এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ সেটা আমাদেরকে বলতে হবে। উত্তর হচ্ছে অপশন গ আক্ষেপ আনয়ন পর্যায়ের পদ। 20 নম্বর প্রশ্ন, মুকুল চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য রচনা করতে প্রায় কত বছর সময় লেগেছিল? যদিও এটা ডাউট আছে, কিন্তু তবুও একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায় যে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করতে প্রায় অপশন ক 9 বছর সময় লেগেছিল। 21 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল রচয়িতাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ও দক্ষ ছিলেন ঘনরাম চক্রবর্তী। ঘনরাম সুলেখক ছিলেন, তার রচনা সর্বাধিক পরিচিত ধর্মমঙ্গল কাব্য, মানে শ্রেষ্ঠ কবি আর কি ধর্মমঙ্গল কাব্যের। কে কোন গ্রন্থে এই মন্তব্যটি করেছেন? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ড এই গ্রন্থে উক্তিটি বা মন্তব্যটি করেছেন। কোন খণ্ড সেটা বলার দরকার নেই, বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে ডক্টর সুকুমার সেন এই মন্তব্যটি করেছেন। আর পরীক্ষায় কোন গ্রন্থ পড়বে না, পরীক্ষা হলে এটা কার উক্তি? এটা ডক্টর সুকুমার সেনের উক্তি। 22 নম্বর প্রশ্ন, সত্যপ্রিয়ের পাঁচালী বা সত্যনারায়ণের পাঁচালী দুটিতে ভারতচন্দ্র হুগলির দেবানন্দপুরের কোন পৃষ্ঠপোষকের নাম উল্লেখ করেছেন? ওকে, তো সত্যপ্রিয়ের পাঁচালী বা সত্যনারায়ণের পাঁচালী দুটিতে ভারতচন্দ্র হুগলির দেবানন্দপুরের কোন পৃষ্ঠপোষকের নাম উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ উপরে সবগুলি সঠিক। হীরারাম রায়, রামচন্দ্র মুন্সী এবং নরেন্দ্র রায়, তিনটেই হবে। অনেকে হয়তো নরেন্দ্র রায় নাম জানতেন না, তিনটে হবে, হীরারাম রায়, রামচন্দ্র মুন্সী আর নরেন্দ্র রায়। ওকে, উপরে সবগুলি সঠিক। 23 নম্বর প্রশ্ন, অনুবাদ সাহিত্যের আদিকবি তথা বাংলা অনুবাদ সাহিত্যের পথিকৃৎ কবি কৃত্তিবাস ওঝা কার বা কাদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন? উত্তর হচ্ছে অপশন খ ক খ উভয় সঠিক, মানে হচ্ছে পিতামহ মুরারি ওঝা আর পিতা বনমালী ওঝার কাছ থেকে, উভয়ের কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। অপশন খ ক খ উভয় সঠিক। 24 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত পাঁচালী ছাড়াও স্বপ্নপর্ব, জলপর্ব, নলপাখ্যান ও সত্যনারায়ণের পুঁথি নামক 4টি কাব্য কে রচনা করেন? ওকে, সত্যপীরের কথা বললে সেটা কিন্তু ভার্চুয়াল আগুনাগর হতো। তো স্বপ্নপর্ব, জলপর্ব, নলপাখ্যান ও সত্যনারায়ণের পুঁথি নামক 4টি কাব্য কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ কাশিরাম দাস। এই যে ভাগচন্দ্রের সত্যপীরের কথা আছে তার কিন্তু দুটি ভাগ, একটা হচ্ছে সত্যনারায়ণের ব্রতকথা বা সত্যপীরের ব্রতকথা, আর একটা হচ্ছে সত্যপীরের পাঁচালী বা সত্যনারায়ণের পাঁচালী, এটা কিন্তু মনে রাখবেন। তাও দেখুন 25 নম্বর প্রশ্ন, কার কোন গ্রন্থটিকে বাংলা ভাষা রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা কার কোন গ্রন্থকে ভাবুক বৈষ্ণবদের দৃষ্টিতে ভক্তি সাধনার জীবনবেদ বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈত্র চৈতামৃত কাব্য। বাংলা ভাষা রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আর কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈত্র চৈতামৃত হচ্ছে
বাংলা ভাষা রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য। আর যদি বলে যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি, বা সংস্কৃত ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি, যদি ভাষার কথা না উল্লেখ করে তখন হচ্ছে হবে কোনটা, মুরারি গুপ্তের কর্চা বা মুরারি গুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামৃতম। বাংলা ভাষা বললে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত হবে। আর শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য বললে মানে বাংলা ভাষায় সেটা হবে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত। ওকে, তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোচন্দ্রানী ও সতী ময়না কাব্যটি কি জাতীয় কাব্য? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ক, রোমান্টিক প্রণবাখ্যান বা রোমান্টিক আখ্যানধর্মী কাব্য। 27 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থটির মূল উৎস হল ইরানি বা ফার্সি কবি শেখ ইউসুফ গদা বা শেখ ইউসুফ রসিকের ফার্সি ভাষায় লেখা নীতিকাব্য তুয়ফ এ নসাইহ বা তুয়ফাতুন্নেসা নামেই আছে? উত্তর হচ্ছে অপশন খ, তোফা। 28 নম্বর প্রশ্ন, হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা কে জানে গো কালী কেমন, এগুলি কার পদ? রামপ্রসাদ সেনের পদ। তো এগুলি হচ্ছে রামপ্রসাদ সেনের কোন পর্যায়ের পদ সেটা আমাদেরকে বলতে হবে। উত্তর হচ্ছে অপশন ঘ, ব্রহ্মময়ী মা। তাহলে দেখুন 29 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কার ভাবশিষ্য ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, রামপ্রসাদ সেনের ভাবশিষ্য ছিলেন। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ইসলামী সাহিত্য, এটা ছেড়ে দিন, ওকে, পরে পড়াবো এটা। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন, এটা কিন্তু বোঝার আছে, ভালো করে বুঝুন। এই জায়গাটা কিন্তু অনেকে তো বলবেন যে আপনি ভুল পড়াচ্ছেন, ঠিক আছে, অনেকে কমেন্ট করবে আমি জানি, এটা কমেন্ট করেও চেয়ে থাকে। তো এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, দুটো প্রশ্ন কিন্তু আলাদা, যেটা আপনারা ভাবছেন সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা অনেকে প্রভাতচন্দ্র বাগচি বলবে, সেটা কিন্তু আলাদা প্রশ্ন, আমি বলে দিচ্ছি। মুনিদত্ত সংস্কৃত ভাষায় যে টিকা টিপ্পণী সহ মূল চর্যাগীতি কোষবৃত্তি, কেবল টিকার নাম হচ্ছে নির্মল গিরা টিকা, গ্রন্থটি রচনা করেন সেটি কে আবিষ্কার করেন? ওকে, মানে মূলত সংস্কৃত ভাষায় যে টিকা টিপ্পণী সহ মূল গ্রন্থের নাম চর্যাগীতি কোষবৃত্তি, টিকাটির নাম হচ্ছে নির্মল গিরা টিকা, যে গ্রন্থটি রচনা করেন এটি হচ্ছে সংস্কৃত ভাষায় রচনা করেন। তো সেটি কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন অপশন ক, মহামোপাধ্যায় হরপদ শাস্ত্রী। আর প্রভাতচন্দ্র বাগচি সেটা অন্য সালে বলে দিচ্ছি। তো এই বইয়ে মূল চর্যা ও প্রতিচর্যার টিকা আছে। তা দেখুন 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে প্রথম যমুনা নদীর নাম উল্লেখিত হয়েছে? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধার অপর নাম চন্দ্রাবলী বলে উল্লেখিত হয়েছে? অনেকে বলে চন্দ্রাবলী নাকি তার অপর নাম নয়, তার মার নাম। তো যাই হোক, রাধার অপর নাম চন্দ্রাবলী, এটা শুধুমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অপর নাম কি? চন্দ্রাবলী। ওকে, এটা মনে রাখবেন। তো কোন খণ্ডে রাধার অপর নাম চন্দ্রাবলী বলে উল্লেখিত হয়েছে সেটাও বলে দিচ্ছি, অথবা কোন খণ্ডে প্রথম যমুনা নদীর নাম উল্লেখিত হয়েছে, দুটো কিন্তু উত্তরটা একই হবে। উত্তর হচ্ছে অপশন ক, তাম্বুল খণ্ড, এটা মনে রাখবেন, ঠিক আছে। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যের কোন কোন খণ্ডে জ্ঞানদাসের কবি প্রতিভার বিপুল ঐশ্বর্য ধরা পড়েছে? এবার একটা ডাউট আছে এই প্রশ্নটায়, কারণ অনেকে বলে যে জ্ঞানদাস হচ্ছে 6শ শতাব্দীর কবি, শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে 14 থেকে 5 শতাব্দীর কবি, জ্ঞানদাসের কবি প্রতিভার বিপুল ধরা পড়েছে কি করে? এটা অ্যাকচুয়ালি আমার মতো প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে হবে আর কি, ঠিক আছে। আমারও প্রশ্নটা আন করা লেগেছে, একটু অন্যরকম হবে প্রশ্নটা, কারণ আগে তো শ্রীকৃষ্ণ কাব্য লেখা, তাই না, মানে 14 থেকে 5 শতাব্দীতে, আর জ্ঞানদাস হচ্ছে 6শ শতাব্দীর কবি, তাই প্রশ্নটা একটু ওলট পালট হবে আর কি, ঠিক আছে। তা উত্তরটা জানিয়ে দিচ্ছি আমি, দেখে নিন। উত্তরটা হচ্ছে অপশন গ, দানখণ্ডে ও নৌকাখণ্ডে। ওকে, তো জানিয়ে রাখলাম, প্রশ্নটা যেমনভাবে ঘুরে ফিরে আসুক দানখণ্ডটা নৌকাখণ্ড হবে। তাহলে দেখুন 34 প্রশ্ন, মাধব কি কহব দৈব বিভাগ এবং সাউদচন্দ্র পবন মন্দ বিপিনে বলল কুসুমগন্ধ, এটি কার পদ? এটি হচ্ছে গোবিন্দ দাসের পদ। তো আপনাদেরকে বলতে হবে এটি হচ্ছে গোবিন্দ দাসের, বা এই দুটি পদ গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অভিসার, প্রথম একটা বর্ষা বিসার এবং দ্বিতীয়টা হচ্ছে শারদ রাসের পদ বা রাসা বিসার, এই পর্যায়ের পদ। তা দেখুন 35 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যধারায় কোন কবির কাব্যে সর্বপ্রথম হাসান হোসেন পালা বা হাসান হুসেন পালা অন্তর্ভুক্ত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনসামঙ্গল কাব্যধারায় সর্বপ্রথম কোন কবির কাব্যে হাসান হোসেন পালা বা হাসান হুসেন পালা অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্তের কাব্যে। তাহলে দেখুন 36 নম্বর প্রশ্ন, কৃতকদাস খেমানদের মনসামঙ্গল কাব্য অনুযায়ী কত খ্রিস্টাব্দের পরে
বারাখা যুদ্ধে নিহত হন? উত্তর হচ্ছে অপশন খ 1640 খ্রিস্টাব্দের পরে বা 1047 বঙ্গাব্দের পরে। তথ্য দেখুন যে বারাখার মৃত্যুর পর সেই অঞ্চলে অরাজকতা সৃষ্টি হয়। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে এরপর কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য রচিত হয়। তাহলে দেখুন 37 নম্বর প্রশ্ন, কোন মঙ্গল কাব্যে ধর্মপতি সদাগর, যিনি উজানিনগরের বিখ্যাত বণিক, যিনি সিংহলে বাণিজ্য করতে গিয়েছিলেন, সেই ধর্মপতি সদাগর চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? ওকে, উত্তর হচ্ছে অপশন খ চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ডে। চণ্ডীমঙ্গল বললেই হবে, বণিকখণ্ডটা মনে রাখবেন। আর যদি চাঁদ সদাগর বলে সেটা হচ্ছে মনসামঙ্গল। চাঁদ সদাগর বললে মনসামঙ্গল, আর ধর্মপতি সদাগর বললে চণ্ডীমঙ্গল বণিকখণ্ড। 38 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর ধর্মমঙ্গল কাব্যের কবি খনাম চক্রবর্তী, তার পরিমিত বোধ মধ্যযুগের কোন কবির সঙ্গে তুলনীয়? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ, মানে খ গ উভয় সঠিক। ওকে, মানে কি বলতে চাইছে যে এই দুটো, ষোড়শ শতাব্দীর চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুহ চক্রবর্তীর এবং অষ্টাদশ শতাব্দীর অনামঙ্গল কাব্যের কবি ভারচন্দ্র রায়গুণাকরের, এই দুটো কবির সঙ্গে কিন্তু তুলনীয়। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস, যেটা পিএসসি পরীক্ষা এসেছিল। এখানে আদিত্যবার মানে কোন বারকে বোঝায়? ঠিক আছে, এটা পিএসসি পরীক্ষা এসেছিল। উত্তর হচ্ছে আদিত্যবার মানে অপশন ঘ রবিবারকে বোঝায়। 40 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার কোন কাব্যে প্রথম কৃষ্ণকে প্রাণনাথ বলা হয়েছে? কবির নন্দের নন্দন কৃষ্ণমোর প্রাণনাথ, এই উক্তিটিকে সকল বৈষ্ণব প্রশংসা করেছেন এবং এটি বৈষ্ণব সমাজে স্বীকৃতি পেয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের বাংলা অল ইন ওয়ান বইতে তো আছে, মানে আমরা মাঝারে কিছু মানে প্রথম দিকে সহজ প্রশ্ন দিয়েছিলাম, তাই সবাই ভালো মানে কম পয়েন্ট পেয়েছিলেন। তো মিডিলের দিকে কিছু একটু প্রশ্ন কঠিন করতে গেছিলাম, সেগুলো অল ইন ওয়ান বইতে মিডিলের দিকে দেওয়া আছে। ওই জন্য অনেকে ভেবেছিলেন যা বাবা প্রশ্ন তো খুব কঠিন হচ্ছে, মানে কালকে যে ভিডিও দিয়েছিলাম মানে একটু কঠিন পেয়েছেন আপনারা, অনেক কমেন্ট করেছেন। এবার দেখুন প্রশ্নগুলো কিন্তু এবার সহজ আছে বা ইম্পর্টেন্ট আছে। কেন? কারণ শেষ দিকে যখন দেখলাম যে কঠিন দিতে গিয়ে আমি চ্যাপ্টার সহজ প্রশ্নগুলো দিতে ভুলে গেছি বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিতে ভুলে গেছি, তখন কিন্তু আমি আবার ইম্পর্টেন্ট প্রশ্নে ফিরে এসেছি। তাই কালকের ভিডিওটা একটু কঠিন ছিল, তাই কেউ নেগেটিভ হবেন না। আজকের ভিডিও সহজ বা ইম্পর্টেন্ট, কারণ শেষের দিকে আমি মানে কঠিনগুলো দেওয়ার পর নিজে ভাবলাম যে এটা তো সহজ হওয়া উচিত বা ইম্পর্টেন্ট হওয়া উচিত। তো আবার বাংলা অল ইন ওয়ান বইতে লাস্টের দিকে 10টা চ্যাপ্টার কিন্তু খুব ইজি একদম সহজ প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সহজ প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই সবাই কিন্তু ভালো করে ভিডিওটা পুরো দেখবেন। আর কে কত নাম্বার পেয়েছেন পারলে কমেন্ট করে জানাবেন। ওকে, তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের গুরু নিত্যানন্দ প্রভু, তাহলে বৃন্দাবন দাসের গুরুকে? বৃন্দাবন দাসের গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কোথায় সাক্ষাৎ হয়? উত্তর হচ্ছে অপশন খ নদিয়ার নবদ্বীপে। তাও দেখুন 42 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গের চট্টগ্রামের রৌজান সুলতানপুরের কাদের বক্স পণ্ডিতের বাড়ি থেকে আব্দুল করিম সাহিত্য বিশারদ কার কোন গ্রন্থের পুঁথি সংগ্রহ করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক দৌলত কাজীর লোরচন্দানী ও সতীমানের কাব্যের পুঁথি সংগ্রহ করেছিলেন। কে সংগ্রহ করেছিলেন? আব্দুল করিম সাহিত্য বিশারদ। ওকে, কাদের বাড়ি থেকে? পূর্ববঙ্গের চট্টগ্রামের কাদের বক্স পণ্ডিতের বাড়ি থেকে, এটা কিন্তু মনে রাখবেন। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থটির মূল উৎস হলো ইরানি বা ফার্সি কবি নিজামি সমরকন্দ বা নিজামি গঞ্জাবির ফার্সি ভাষায় লেখা কাব্য ইস্কান্দার নামা? তো পেয়ে গেলেন ইস্কান্দার নামা। উত্তর হচ্ছে অপশন ঘ সেকেন্দার নামা, তার সর্বশেষ প্রকাশিত কাব্য বা ষষ্ঠ কাব্য ইস্কান্দার নামা, উৎস হলো সেকেন্দার নামা। ঠিক আছে, তার ষষ্ঠ কাব্য সেকেন্দার নামা, যেটা এবারে এমএসসি বইতে কমন এসেছিল। ওকে, তারপর দেখুন এবার 44 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের জীবনীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটির নাম কি? চলচ্চিত্রটি কবে মুক্তি পায়? উত্তর হচ্ছে অপশন গ সাধক রামপ্রসাদ। চলচ্চিত্রটি 1956 খ্রিস্টাব্দে মুক্তি পায়। তথ্য দেখুন, এই চলচ্চিত্রে মোট 24টি গান ছিল, এর মধ্যে 23টি গানই ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া।
45 যেটা ইসলামী সাহিত্য ছেড়ে দিন। তাও দেখুন 46 প্রশ্ন, যে মুনি দত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ কে করেন? এই অনুবাদটি কে আবিষ্কার করেন? এবার আপনাদের মনের মতো অ্যান্সার হবে। ভালো করে বুঝুন। অনেকে কিন্তু এতদিন এটাকে ভাবতেন, একদম 90% ছেলে ভুল জানতেন। এটাকে অনেকে ভাবতেন কি, যে এটা কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি হবে, কিন্তু বলি না, না এটা হচ্ছে অনেকে জানতেন যে পণ্ডিত শিলচারি হবে। আর মূল চর্যাগীতি কোষ ভাবতেন যে আপনার কীর্তিচন্দ্র হবে, ঠিক আছে। কিন্তু বলি, এই যে মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তি, এটা কিন্তু মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ, ঠিক আছে। এই চর্যাগীতি কোষবৃত্তির তিব্বতী অনুবাদ কে করেন? এটা হচ্ছে অপশন গ, কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি, ঠিক আছে। এটা অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রভাতচন্দ্র বাগচি। তো অনেকে তখন কমেন্ট করছিলেন, বলো না ভুল কমেন্ট করেছিলেন। অনেকে কি ভাবতেন, অনেকে ভাবতেন যে মূল চর্যাগীতি কোষ যেটা চর্যাপদের, তার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, আর মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তির তিব্বতী অনুবাদ করেন তোমার হচ্ছে পণ্ডিত শিলচারি। সেটা কিন্তু ভুল, মনে রাখবেন। মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি, অনুবাদটি আবিষ্কার করেন ডক্টর প্রভাতচন্দ্র বাগচি। আর মূল যে চর্যাগীতি কোষ বা চর্যাপদ, তার তিব্বতী অনুবাদটি করেন পণ্ডিত শিলচারি। দুটো না গুলিয়ে না যায়, ওকে। তাহলে দেখুন 47 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যের কোন খণ্ডের অনেকগুলি কবিতার সঙ্গে বৈষ্ণব পদাবলীর অনেক পদের মিল লক্ষ্য করা যায়? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধার চরণ যুগল শ্রীকৃষ্ণের হৃদয়ে ধারণ করার কথা বলা হয়েছে? তথ্য দেখুন যে এই খণ্ডে প্রথম চুম্বকল কথাটি ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এটা প্রশ্ন দিতে পারতাম যে কোন খণ্ডে প্রথম চুম্বকল কথাটি ব্যবহৃত হয়েছে, 3টা অত হয়ে যাবে বলে দিলাম না। তো সবগুলোর উত্তর হবে অপশন গ, বৃন্দাবন খণ্ডে। তাহলে দেখুন 48 প্রশ্ন, বিদ্যাপতি তার কীর্তিলতা এবং কাব্যটি রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করলেও তিনি তার কীর্তি পতাকা এবং পুরুষ পরীক্ষা কাব্য দুটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? দেখুন একটার মধ্যে কিন্তু 3টা উত্তর পেয়ে যাচ্ছেন। তাহলে কীর্তিলতা হচ্ছে রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেছেন, ঠিক আছে। আর কীর্তি পতাকা এবং পুরুষ পরীক্ষা কাব্য দুটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, রাজা শিব সিংহের পৃষ্ঠপোষকতায় এই কাব্য দুটি রচনা করেন। কোনগুলো? কীর্তি পতাকা এবং পুরুষ পরীক্ষা কাব্য দুটি। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, আজু কে গো মুরলি বাজায়, এ তো কবু নয় শ্যামরায়, ইয়ার গৌর বরণে করে আল, চূড়াটি বান্দিয়া কে বা দিল? এটি চণ্ডীদাসের পদ। চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, গৌরচন্দ্রিকা বিষয়ক পদ। যদিও এটা নিয়ে ঝামেলা আছে, অনেক তর্ক বিতর্ক হয়। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের মহাসামঙ্গল কাব্যে লক্ষিন্দরের পুনর্জীবন লাভের পর যোগিনী ছদ্মবেশ ধারণ করে বেহুলা নিচ্ছনী নগরে প্রবেশ করলেও কোন ছদ্মবেশ ধারণ করে তিনি চম্পক নগরে প্রবেশ করেন? দেখুন একটা দুটো প্রশ্ন লিখে আছে যে মহাসামঙ্গল কাব্যে লক্ষিন্দরের পুনর্জীবন লাভের পর বেহুলা কোন ছদ্মবেশ ধারণ করে নিচ্ছনী নগরে প্রবেশ করেন? তো মনে রাখবেন, বেহুলা হচ্ছে যোগিনী ছদ্মবেশ ধারণ করে নিচ্ছনী নগরে প্রবেশ করেন। নিচ্ছনী নগর বললে যোগিনী হবে। আর কোন ছদ্মবেশ ধারণ করে তিনি চম্পক নগরে প্রবেশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ডমনি ছদ্মবেশ ধারণ করে তিনি কিন্তু চম্পক নগরে প্রবেশ করেন। তারপর দেখুন 51 নম্বর প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট, বেহুলা দুঃখ বর্ণনায় কবি কেতকদাস ক্ষেমানন্দ তার মনসামঙ্গল কাব্যে কোন রসের সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, করুণ রসের সৃষ্টি করেছেন। 52 নম্বর প্রশ্ন, দেবী চণ্ডী নিচের কোন সম্প্রদায় বা উপজাতির দ্বারা পূজিত হন বা পূজিতা হন? উত্তর হচ্ছে অপশন ক, ওরাও সম্প্রদায়ের দ্বারা। তথ্য দেখুন যে ছোটনাগপুরের এই উপজাতির মধ্যে চাণ্ডী নাম্নী এক দেবীর পুজো প্রচলিত ছিল বা প্রচলিত আছে। এই চণ্ডী হলেন বর্ণ এবং বর্ণের অধিষ্ঠাত্রী তথা শিকারের দেবী, ওকে। তাহলে চাণ্ডী নাম্নী বলে এক দেবীর পুজো প্রচলিত আছে, ঠিক আছে, এটা মনে রাখবেন। ছোটনাগপুরে, হ্যাঁ, ছোটনাগপুরে, এটা এখন ঝাড়খণ্ডে অবস্থিত। তারপর দেখুন 53 নম্বর প্রশ্ন, ময়ূরভট্টে বন্দিব সঙ্গীত আদ্য কবি। হরমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? ময়ূরভট্ট, মনে রাখবেন।
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। হ্যাঁ, মশামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। আর চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে মানিক দত্ত। ওকে, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট সম্পর্কে কে কোন কাব্যে এ কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ঘরাম চক্রবর্তী তার অদিমঙ্গল কাব্যে বা ধর্মমঙ্গল কাব্যে এ কথা বলেছেন। ঘরাম চক্রবর্তীর মানে ধর্মমঙ্গল কাব্যের নাম কি? প্রকৃত নাম হচ্ছে অদিমঙ্গল কাব্য। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস কার আশীর্বাদে ও নির্দেশে তার ভারত পাঁচালী কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, কবির গুরু হরিহরপুরের অভিরাম মুকুটির আদেশে ও নির্দেশে বা আশীর্বাদে ও নির্দেশে তার ভারত পাঁচালী কাব্যটি রচনা করেন। ওকে, তাহলে কবির গুরুর নাম কি? কাশিরাম দাসের গুরুর নাম হচ্ছে হরিহরপুরের অভিরাম মুকুটি। তাহলে দেখুন 55 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণের পটভূমিতে মাধব বসু ভাগবত অনুবাদ করলেও তার অনুদিত ভাগবতে বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কোন সমাজের কথা বলা হয়েছে? তাহলে তুর্কি আক্রমণের পটভূমিতে কিন্তু মাধব বসু ভাগবত অনুবাদ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তার অনুদিত ভাগবতে বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কোন সমাজের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, শূদ্র সমাজের কথা বলা হয়েছে। 56 প্রশ্ন, এটা অনেকেই জিজ্ঞাসা করে কারণ ডাউট পায়। বৈষ্ণব সমাজের বেদ, ওকে, কোন গ্রন্থটিকে বৈষ্ণব সমাজের বেদ বলে অভিহিত করা হয়? প্রভু শ্রী চৈতন্যের লীলা শ্রবণে অত্যন্ত মোহিত হয়েছিলেন। অথবা বিশ্বনাথ চক্রবর্তী সপ্ত শতকে সংস্কৃত ভাষার কোন গ্রন্থের টিকা রচনা করেন? একই তো, বৈষ্ণব সমাজের বেদ বলুক আর বিশ্বনাথ চক্রবর্তী সপ্ত শতকে সংস্কৃত ভাষায় কোন গ্রন্থের টিকা রচনা করেন, এটাও একই উত্তর। উত্তর হচ্ছে অপশন খ, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈত্র চৈতামৃত। তারপর দেখুন 57 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম স্মরণীয় সেকুলার বা ধর্ম সংস্কার মুক্ত মানবীয় প্রণয় কাব্য হলো দৌলত কাজী লোচন্দ্রের সতী ময়না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যের প্রথম স্মরণীয় সেকুলার বা ধর্ম সংস্কার মুক্ত কাব্যের নাম কি, যেখানে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নেই? উত্তর হচ্ছে দৌলত কাজী লোচন্দ্র বা সতী ময়না। এই কাব্যের প্রেম সমস্যার সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমের মিল রয়েছে। এই কাব্যের কোন খণ্ডে ময়নাবতী চরিত্রকে দেবী তুল্য করে ফুটিয়ে তোলা হয়েছে? কোন খণ্ডে? তা মোট 3টা খণ্ড, 2টো খণ্ড সমাপ্ত করেন দৌলত কাজী, একটা খণ্ড সমাপ্ত করেন সৈয়দ আলাওল। তো এটার হচ্ছে অপশন খ, দ্বিতীয় খণ্ডে তোমার হচ্ছে ময়নাবতী চরিত্রকে দেবী তুল্য করে ফুটিয়ে তোলা হয়েছে, এটা মনে রাখবেন। তারপর দেখুন 58 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের রাগ ও তাল বিষয়ে রচিত বিভিন্ন পদ ও বৈষ্ণব পদের অনুরূপ তার কিছু গীতি কবিতা তার বিভিন্ন পাণ্ডুলিপি থেকে সংগ্রহ করে কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পত্রিকায় রাগতালনামা ও পদাবলী নামে প্রকাশিত হয়? এটা তার একমাত্র মানে মৌলিক রচনা। উত্তর হচ্ছে অপশন ক, 1963 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, বর্তমান রাজ তেজসচন্দ্র মহতাবের সভাকবি ছিলেন। 60 নম্বর প্রশ্ন, ইসলামী সাহিত্য দরকার নেই, কেটে দিন। এবার দেখুন, মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাকীর্তি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ কে করেন? কীর্তিচন্দ্র বা নামান্তরে চন্দ্রকীর্তি। 1956 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কারা কীর্তিচন্দ্রের এই তিব্বতী অনুবাদটি প্রকাশ করেন? তো আগে বলেছিলাম যে মুনিদত্ত সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাকীর্তি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ করেন কে? কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি। এটা কিন্তু আপনারা উল্টো ভাবেন, এটা কিন্তু অনেকে ভাবে যে না, এটা তো আপনার পণ্ডিত শিলচারি হবে, আর চর্যাগীতি কোষ বা চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, সেটা কিন্তু ভুল। মনে রাখবেন, চর্যাপদের বা মূল চর্যাগীতি কোষের তিব্বতী অনুবাদ করেন পণ্ডিত শিলচারি, আর মুনিদ সম্পাদিত টিকাগ্রন্থ চর্যাগীতি কোষবৃত্তি এর তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা নামান্তর চন্দ্রকীর্তি। এটা আবিষ্কার করেন কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তো প্রশ্ন হচ্ছে 1956 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কারা কীর্তিচন্দ্রের এই তিব্বতী অনুবাদটি প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষু শাস্ত্রী। তারপর দেখুন 62 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি বৈষ্ণব সমাজে সাড়া ফেলেছিল? অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অভিনয় করেছিলেন? দুটোরই একই অ্যান্সার। উত্তর হচ্ছে অপশন খ, বস্ত্রহরণ খণ্ড বা যমুনা খণ্ড। যমুনা খণ্ডের অপর নাম হচ্ছে বস্ত্রহরণ খণ্ড, এটা মনে রাখবেন। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন। এবার যখন দেখলাম যে অরিজিনাল বইতে পদ কুলাচ্ছে না, তখন কিন্তু পদগুলো বেশি করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরীক্ষায় একটা পদই আসবে, আমি বেশি করে পদগুলো দিয়ে দিয়েছি জানানোর জন্য। তো দেখুন, তুমি কি জানো সই কান্নুর প্রীতি, কানুর আগে হৃদয় ভেলকাতর অভিশাপ পর্যায়ের পদ, মেঘ জামিনী অতি ঘন আন্ধিয়ার অভিশাপ পর্যায়ের পদ, শ্যাম অভিসারে চলো বিনোদিনী রাধা অভিসার পর্যায়ের পদ, শিশুকাল হইতে বন্ধুর সহিতে সই কিভাসে কান্নর প্রেম, তু অনুরাগে হাম নিগমন হইলাম নিবেদন পর্যায়ের পদ, সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া, এটা গোরচন্দ্রিকা ও গৌরাঙ্গবিষেক পদ, বধূ হে আর কি ছাড়িয়ে দেব মাথুর পর্যায়ের পদ, চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল ময়ূরপুচ্ছ, ঘর হইতে আইলাম বাঁচি শিখিবারে, এটা বঙ্কি শিক্ষামূলক পদ। এই বৈষ্ণব পদগুলির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, জ্ঞানদাস। এই বৈষ্ণব পদগুলির রচয়িতা হচ্ছে জ্ঞানদাস। তাহলে দেখুন 64 নম্বর প্রশ্ন। যদিও এই পদগুলো যারা আমাদের বই কিনেছেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, সেখানে খুব সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে। 64 নম্বর প্রশ্ন দেখুন, গোবিন্দ দাস কার কাছে পদ রচনার অনুমতি চাইলে তিনি তাকে শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি গ্রন্থটি পড়ার পরামর্শ দেন? এই গ্রন্থ দুটি পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করে গোবিন্দ দাস পদ রচনা করেন। কোন গ্রন্থ দুটি? শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি গ্রন্থ দুটি, ঠিক আছে? তো আমাদের বলতে হবে যে কার কাছে তিনি পদ রচনার অনুমতি চেয়েছেন। উত্তর হচ্ছে অপশন খ, দীক্ষাগুরু শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। তারা দীক্ষাগুরুর নাম কি? তার দীক্ষাগুরু ছিলেন শ্রীনিবাস আচার্য। তাহলে দেখুন 65 নম্বর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, এখানে কিন্তু বহু ইম্পর্টেন্ট প্রশ্ন সমাহার আছে, ভালো করে দেখবেন কিন্তু লাস্ট পর্যন্ত। মনসামঙ্গল কাব্যে দেবী মনসা সর্বপ্রথম কোন সমাজের পূজা গ্রহণ করেছিলেন? মারাত্মক ইম্পর্টেন্ট। অথবা মনসামঙ্গল কাব্যে দেবী মনসা সর্বপ্রথম কোন সমাজের পূজা পান? উত্তর হচ্ছে অপশন ক, রাখাল সমাজের। ওকে। তারপর দেখুন 66 নম্বর প্রশ্ন। কীর্তকদাস ক্ষেমানন্দকে দেবী মনসা কি বেশে দেখা দিয়েছিলেন? ওকে, কীর্তকদাস ক্ষেমানন্দকে দেবী মনসা অপশন খ, মুচিনি বেশে দেখা দিয়েছিলেন। সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানেই আছে। তিনি সিন্ধুর আগে, মানে কীর্তকদাস ক্ষেমানন্দ সিন্ধুর আগে মনসাদেবী বন্দনা করেন। তাহলে তিনি কোন আগে মনসাদেবী বন্দনা করেন? মনে রাখবেন সিন্ধুর আগে, ঠিক আছে? আমার কিন্তু পাশের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তথ্যটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? প্রশ্নগুলো দেখবেন, তথ্যগুলো দেখবেন। তারপর দেখুন 67 নম্বর প্রশ্ন। কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল এবং মোহ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য দুটি সর্বপ্রথম কার বন্দনা দিয়ে শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, গণেশ দেবতা। মনে রাখবেন, এটা আমাদের বইতে একটু মিস্টেক ছিল, আমি ঠিক করে দিয়েছি। যে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য, কীর্তকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য, ঘনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য, আবার মোহ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য, এগুলো সর্বপ্রথম গণেশ বা গণপতি দেবতার বন্দনা শুরু হয়েছে। মধ্যযুগের বেশিরভাগ মঙ্গল কাব্যে কিন্তু গণেশ বা গণপতি দেবতার বন্দনা শুরু হয়েছে, এটা মনে রাখবেন বা ঠিক করে নেবেন। তথ্য দেখুন যে মোহ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যটি পয়ার ও ত্রিভুজ রচনা করেন। তাহলে কোন ছন্দে রচনা করেন? যে মোহ চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচনা করেন। ওকে, অক্ষরবৃত্ত ছন্দের ত্রিপদী রীতিতেই তার অধিকাংশ রচনা। তারপর দেখুন 68 নম্বর প্রশ্ন। নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভায় থাকাকালীন রচিত ভারতচন্দ্রের গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থে রায়গুণাকর উপাধিটি নেই? যখন তিনি কৃষ্ণচন্দ্র রায়ের সভায় থাকছিলেন বা থেকেছিলেন, তখন তিনি রায়গুণাকর উপাধিটি ব্যবহার করেছিলেন, কারণ তাকে রাজা কৃষ্ণচন্দ্র রায় রায়গুণাকর উপাধি দিয়েছিল। তো আমাদের বলতে হবে যে কৃষ্ণচন্দ্র রায়ের সভায় থাকাকালীন রচিত ভারতচন্দ্রের গ্রন্থগুলির মধ্যে কোন গ্রন্থে রায়গুণাকর উপাধিটি নেই? উত্তর হচ্ছে অপশন ক, রসমঞ্জরি গ্রন্থে। যদিও কৃষ্ণচন্দ্র রায়ের সভায় থাকাকালীন তিনি প্রথম রসমঞ্জরি গ্রন্থটি রচনা করেন, কিন্তু এই গ্রন্থে রায়গুণাকর উপাধিটি নেই। তারপর দেখুন 65 নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট। সিরাপ পাঁচালী কাব্যে কৃত্তিবাস ওঝার আত্মবিবরণী বা আত্মপরিচয় অংশ অনুযায়ী কোন মাসের শ্রী পঞ্চমী তিথিতে রবিবার কবির জন্ম হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে। 70 নম্বর প্রশ্ন। মহর্ষি বেদব্যাস প্রণীত মূল সংস্কৃত মহাভারতের
উদ্যোগ পর্ব, দোল পর্ব, ভীষ্ম পর্ব, কর্ণ পর্ব বাংলায় কে অনুবাদ করেন? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, ভাতুষপুত্র নন্দরাম দাস। যদিও কবিপুত্র দ্বৈপায়ন দাসের নামও কিন্তু মহাভারতের দ্রোণ পর্বের একটি বাংলা অনুবাদ পাওয়া যায়। হ্যাঁ, এই 4টি পর্ব আর বেশি পর্ব করেছেন ভাতুষপুত্র নন্দরাম ঘোষ, অনুবাদ করেছেন, কিন্তু কবিপুত্র দ্বৈপায়ন দাসের নামেও কিন্তু একটা মহাভারতের দ্রোণ পর্বের একটা বাংলা অনুবাদ পাওয়া যায়। 71 নম্বর প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের পূর্ব নাম কি ছিল? চৈতন্যমঙ্গল ছিল। হ্যাঁ, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের পূর্ব নাম যে চৈতন্যমঙ্গল ছিল তা কার কোন গ্রন্থ থেকে জানা যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, ক খ উভয় সঠিক, মানে দুটোই হবে। কৃষ্ণদাস কবিরাজ যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং নিত্যানন্দ দাসের প্রেম বিলাস বা নিত্যানন্দের প্রেম বিলাস, এই দুটি গ্রন্থে কিন্তু জানা যায় যে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের পূর্ব নাম চৈতন্যমঙ্গল ছিল। তাহলে দেখুন 72 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোচনদানি ও সতীময়না কাব্যে সতীময়নার বারোমাসি কার জবানিতে ব্যক্ত হয়েছে? এই কাব্যটি লেখার সময় কবির বয়স 38 বছরের বেশি হবে না। উত্তর হচ্ছে অপশন গ, রত্নমালিনীর জবানিতে ব্যক্ত হয়েছে। তারপর দেখুন 73 নম্বর প্রশ্ন, মুসলমানি শক সংখ্যা শূন্য গুণীগণ অল্প ভাবিলে পাইবা বুদ্ধিমত্ত জন, সিন্ধু শূন্য দেখিয়া অপর দুই দিকে শুক্র কলানিধিরে রাখিলা বাম ভাগে, মগধের সনের শূন্য বিবরণ যুগ শূন্য মধ্যে যুগ বামে দুর্বাঙ্কন, শ্রাবণের বসু দিন আশ্বিনের রুদ্রাঙ্গ তদন্তরে লেখি পুস্তক করিলাম সাঙ্গ। এটি কার কোন কাব্যের পরিশিষ্ট অংশের রচনাকাল কাব্যক শ্লোক বা রচনা সমাপ্তি কাব্যক শ্লোক? এই কাব্যের পরিশিষ্ট অংশকে বা তৃতীয় খণ্ডকে মিলন খণ্ড নামে অভিহিত করা হয়। তথ্য দেখুন যে এই কাব্যের পরিশিষ্ট অংশ বা তৃতীয় খণ্ড যেটা সৈয়দ দ্বারা রচনা করেছে, তো এটাকে কি বলা হয়? মিলন খণ্ড নামে অভিহিত করা হয়। তো এই যে পরের কাব্যক শ্লোক বা রচনাকাল কাব্যক শ্লোকটা পেলেন, এটা কার কোন কাব্য? এটা অনেকেই জানে না। এটা হবে অপশন ঘ, সৈয়দ আলাউল কর্তৃক রচিত দৌলত কাজীর লোচনদানি ও সতীময়না কাব্যের পরিশিষ্ট অংশের, মানে 3 নম্বর খণ্ডের বা মিলন খণ্ডের। তা দেখুন 74 প্রশ্ন, বললাম আমি সমস্ত পদ এখানে দিয়ে দেবো বড় বড়। ও জননী অপরা জন্ম জরা হারা জননী ভক্তের আকুতি, অভয় পদ সব দুটালে এটাও ভক্তের আকুতি, আজ শুভনিশি হইল তোমার আগমনী, আমার উমা সামান্য মেয়ে নয় আগমনী, ও মন তোর ভ্রম গেল না মনোদীক্ষা, কালী হলি মা রাসবিহারী ভক্তের আকুতি, ভবের আশা খেলবো পাশা বড়ই আশা মনে ছিল। এটা হচ্ছে ভক্তের আকুতি। মন কেন রে ভাবিস এত মনোদীক্ষা, এসব খ্যাপা মায়ের খেলা লীলাবতী মা, আমি মেমেগুলো তুলে দিয়েছি। মা আমায় ঘুরাবে কত ভক্তের আকুতি, মা বসন পর ভক্তের আকুতি, মামা বলে আর ডাকবো না উপাসতত্ত্ব, মন তোর এত ভাবনা কেনে, এটা হচ্ছে মনোদীক্ষা। এই পদগুলির শাক্ত পদগুলির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ক, রামপ্রসাদ সেন। প্রথম দিকে মেন ইম্পর্টেন্টগুলো তুলে দিয়েছি, তারপর দিকে আরও যেগুলো ইম্পর্টেন্ট আছে যতদিন চ্যাপ্টার শেষ হবে না তাই এরকমভাবে তুলে দিয়েছি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু একটা আসবে, আর কোন পর্যায়ের পদ নাও আসতে পারে। ওকে, 75 নম্বর, এটা হচ্ছে তোমার ইসলামী সাহিত্য পড়ার দরকার নেই। 76 নম্বর দেখো, এবার সেই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি যে মূল চর্যাপদের অর্থাৎ চর্যাকৃতি কোষের তিব্বতীবাদ কে করেন? ওকে, মুনিয়ত্তকৃত যে সংস্কৃতিকা নির্মলক্রিয়াটিকা বা তার গ্রন্থ চর্যাকৃতি কোষ বৃত্তি, তার তিব্বতীবাদ কে করেন? সেটা হচ্ছে কীর্তিচন্দ্র নামান্তর চন্দ্রকীর্তি। সেটা আবিষ্কার করেন কে? ডক্টর প্রভাতচন্দ্র বাগচি। আর মূল চর্যাপদ অর্থাৎ চর্যাকৃতি কোষ এর তিব্বতীবাদ কে করেন? এর তিব্বতীবাদ করেন অপশন ক, পণ্ডিত শিলচারি। এটা কিন্তু ভুলাবেন না, অনেকে তৃতীয়ন্দ্র হবে, সেটা কিন্তু ভুল। মূল চর্যাপদ অর্থাৎ চর্যাকৃতি কোষের তিব্বতীবাদ করেন পণ্ডিত শিলচারি। আর মূলত যে নির্মলক্রিয়া টিকা বা তার সংস্কৃত টিকা নাম হচ্ছে চর্যাকৃতি কোষবৃত্তি, সে গ্রন্থ লিখেছেন, তার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র নামান্তর চন্দ্রকীর্তি, যেটা আবিষ্কার করেন ডক্টর প্রভাতচন্দ্র বাগচি। অনেকে বলবেন যে আপনি একটা কথা বারবার রিপিট করছেন কেন? যারা ভালো স্টুডেন্ট বা যারা জানেন তারা জেনে গেছেন, কিন্তু একটা স্টুডেন্ট আমি যখন একবার বলবো তার কান দিয়ে বেরিয়ে যাবে, দুবার বললে মোটামুটি মনে আসবে, তিনবার বললে তার কথাটা কানে ঢুকে যাবে। যারা সাধারণ ছাত্র আমি তাদের জন্যই, ভালো ছাত্র সবাই আছে কিন্তু সাধারণ ছাত্রের জন্য কেউ নেই। ঠিক আছে, তো তাদের কানে এই কথাগুলো বাজলে তারা কিন্তু এটা মনে রাখতে পারবে, তাই তিনবার বললাম এই কথাটা।
তাও দেখুন চর্যাপদের মূল পুঁথির নাগরী হরফে লেখা প্রতিলিপিটি, কিন্তু দেবনাগরী নয় কিন্তু, মূল পুঁথির নাগরী হরফে লেখা প্রতিলিপিটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? বর্তমানে সংরক্ষিত আছে কলকাতার প্রাগ স্ট্রিট, যেটা বর্তমান আনুষ্ঠানিক নাম হচ্ছে মাদার টেরেসা সরণি এর এশিয়াটিক সোসাইটিতে। প্রশ্নটা মানে যেহেতু হাতে স্কোপ নেই তাই দিয়ে দিলাম এখানে, যে বর্তমানে চর্যাপদটি বলে, তো অ্যাকচুয়ালি চর্যাপদের মূল পুঁথির নাগরী হরফে লেখা প্রতিলিপিটি কোথায় সংরক্ষিত আছে? কলকাতার পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত আছে। আর শ্রীকৃষ্ণ কাব্য কোথায় সংরক্ষিত আছে? শ্রীকৃষ্ণ কাব্য কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত আছে। তারপর দেখুন ৭৭ নম্বর প্রশ্ন, যে শ্রীকৃষ্ণ কাব্য প্রকাশের পর এই কাব্যের সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ এক কপি বই কাকে উপহার দিয়েছিলেন? এই কাব্যের পুঁথিটি বর্তমানে সংরক্ষিত আছে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে। বলতে না বলতে এখানে দেওয়া হলে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে এই কাব্যের পুঁথিটি বর্তমানে সংরক্ষিত আছে। তো বলতে হবে সম্পাদক বসন্ত রায় বিদ্যুৎবল্লভ এক কপি বই কাকে উপহার দিয়েছিলেন এই কাব্য প্রকাশের পর? উত্তর হচ্ছে অপশন খ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। একটা কথা মনে রাখবেন যে হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি? হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপর দেখুন ৭৮ নম্বর প্রশ্ন, আবার দেখুন পদগুলো দিয়ে দিয়েছি। শৈশব যৌবন দর্শন ভেল বয়সন্ধি, অব মথুরাপুর মাধব গেল মাথুর, হরি গেও মধুপুর হামকুলবালা মাথুর, অঙ্কুর তপন তাপে যদি জারব মাথুর, আন অনুরাগে পিয়া আন দেশ গেলা মাথুর, আজু রজনী হাম ভাগে পোহাইলু ভাব সম্মিলন, পিয়া জব আহব এ মজু গে ভাব সম্মিলন, কি কহবরে সখী আনন্দর ভাব সম্মিলন, এই বৈষ্ণব পদগুলি রচয়িতাকে। উত্তর হচ্ছে অপশন ঘ, বিদ্যাপতি। অনেকে বলবেন যে অনেক ভালো ভালো পদ আছে, এগুলো দিয়েছেন। আমি আগেই বলেছি যে ভালো ভালো পদগুলো আমি আগে দিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে, যেগুলো বাকি ছিল মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিয়েছি। তারপর দেখুন ৭৯ নম্বর প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট। তিনি একচ্ছত্র লেখেন ও ১০ ছত্র পাঠকদের দিয়া লিখাইয়া লন। চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? ওকে, চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন? অথবা বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি, এই মন্তব্যটি কে করেছেন? একই মন্তব্য। উত্তর হচ্ছে অপশন গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখুন ৮০ নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট আছে। সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত, রুক্মিণী গর্ভজাত। মঙ্গল কাব্য ধারার কোন কবি নিজের জন্ম প্রসঙ্গে এ কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্ত। তাহলে দেখুন ৮১ নম্বর প্রশ্ন, কে কোন গ্রন্থে কেতকদাস ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যকে মনসার ভাসান বলেছেন? অথবা কে কোন গ্রন্থে কেতকদাস ক্ষেমানন্দ ব্যতীত মহাসামঙ্গল কাব্যের আর অন্য কোনো কবির নাম বা পরিচয় উল্লেখ করেননি? ওকে, একই। উত্তর হচ্ছে অপশন ক, রামগতি ন্যায়রত্ন তার বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব, দুটি খণ্ড, প্রথম খণ্ড ৮৭২ ও দ্বিতীয় খণ্ড ৮৭৩, এই গ্রন্থের মন্তব্যটি করেছেন। তবে সাল মনে রাখার দরকার নেই, মনে রাখবেন যে বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থটির রচয়িতাকে রামগতি ন্যায়রত্ন। তিনি বলেছেন মহাসামঙ্গল ক্ষেমানন্দের মহাসামঙ্গল কাব্যকে মনসার ভাসান, অথবা ক্ষেমানন্দ ব্যতীত মহাসামঙ্গল কাব্যের আর কোনো কবির নাম বা পরিচয় তিনি তার কাব্যে মানে গ্রন্থে উল্লেখ করেননি। ঠিক আছে, তথ্য দেখুন যে কবিতার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন। তার কেতকদাস তার আত্মবিবরণীমূলক ত্রিপদীতে নিজের কোন নামটি ব্যবহার করেছেন? ক্ষেমানন্দ নামটি ব্যবহার করেছেন। ওকে, তাহলে দেখুন ৮২ নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের সব থেকে উজ্জ্বল নারী চরিত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, রঞ্জাবতী, যিনি লাউসেনের মাতা ছিলেন। দেখুন ঘনরাম চক্রবর্তী ১৬৩৩ শকাব্দ অর্থাৎ ১৭১১ খ্রিস্টাব্দের ৮ অগ্রহায়ণ শুক্রবার শুক্লা তৃতীয়া তিথিতে তার অনাদিমঙ্গল কাব্য রচনা সমাপ্ত করেন। তিনি তার কাব্যে কোনো দেবী সভাসের কথা উল্লেখ করেন। যে মঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যে কোনো দেবীর সভাসের কথা উল্লেখ করেননি? উত্তর হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তার সবচেয়ে উচ্চ নারী চরিত্র কোনটি? রঞ্জাবতী, লাউসেনের মাতা, কর্পূরধবল সেনের মাতা। দুজন ছেলে ছিল, লাউসেন বড় পুত্র, ছোট পুত্র হচ্ছে কর্পূরধবল সেন। ওকে, যদি এটা পরীক্ষায় এসেছিল যে ঘনরাম চক্রবর্তী কাব্যের রচনাকাল কত? ১৬৩৩ শকাব্দ বা ১৭১১ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ শুক্রবার শুক্লা তৃতীয়া তিথি। তার কাব্যের নাম কি? প্রকৃত নাম অনাদিমঙ্গল। আমি বলেছিলাম না যে পাশের প্রশ্নগুলো যতটা ইম্পর্টেন্ট
যতটা আমার প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি স্কোপ নেই বলে দিতে পারিনি, পাশের পাশে দিয়েছি, সেই পাশেরগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাই প্রশ্ন পড়বেন, পাশেরগুলো পড়বেন। তারপর দেখুন 83 নম্বর প্রশ্ন, প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্য রচলয়ে। মারাত্মক ইম্পর্টেন্ট। এটি কার কোন কাব্যের উক্তি? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকরের অমদামঙ্গল কাব্যের উক্তি, বলতে গেলে মানসিংহ খণ্ডের উক্তি। তারপর দেখুন 84 নম্বর প্রশ্ন, কবি কৃত্তিবাস ওঝা কোন বংশোদ্ভূত ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, মুকুটি বা মুখোপাধ্যায় বংশোদ্ভূত ছিলেন। তথ্য দেখুন, তার উপাধি ছিল উপাধ্যায়, যা থেকে ওঝা শব্দটি এসেছে। তাহলে কোথা থেকে ওঝা শব্দটি এসেছে? মনে রাখবেন যে তার উপাধি যেটা, ওটা থেকে কিন্তু ওঝা শব্দটি এসেছে, ঠিক আছে? এদের মুখোপাধ্যায় উপাধি হলেও ওঝা উপাধিতে এরা বেশি পরিচিত ছিলেন, ঠিক আছে? তাই কৃত্তিবাস ওঝা মুকুটি বা মুখোপাধ্যায় বংশোদ্ভূত ছিলেন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন। তাহলে দেখুন 85 নম্বর প্রশ্ন, এবার যে কতটা ইম্পর্টেন্ট বলে বোঝাতে পারবো না। ভাগবত শুনি আমি পণ্ডিতের মুখে, লৌকিক কহিল লোক শুনো মহাশোকে। এটি কার কোন অনুদিত কাব্যের উক্তি? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের উক্তি। তিনি যে সকল পাঁচালীর সঙ্গে পরিচিত ছিলেন তার প্রমাণ আমরা এই উক্তিটি থেকে পাই। তিনি তুর্কি আক্রমণের পটমিতে ভাগবত রচনা করেন। এটা আগে বলেছি যে মালাধর বসু তুর্কি আক্রমণের পটমিতে ভাগবত রচনা করেন। তারপর দেখুন 86 নম্বর প্রশ্ন, কে কোন কাব্যটি সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষার লেখক গ্রন্থের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে বসে এবং অন্যান্য সমালোচকদের মতে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে রচনা করেন? ঠিক আছে, একটা ডাউট আছে, মন্তব্যটা দিয়ে দিলাম যে সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় বলেছেন বঙ্গভাষা লেখক গ্রন্থে যে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের রাধাকুণ্ড তীরে বসে, অন্যান্য সমালোচকরা বলেছেন যে বৃদ্ধ বয়সে বৃন্দাবনের মদন গোপাল মন্দিরে বসে রচনা করেন। উত্তর হচ্ছে অপশন খ, কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈত্র চৈতামৃত কাব্যটি। যদি পরীক্ষায় আসে বঙ্গভাষা লেখা গ্রন্থটি সম্পাদনা করেন হরিমোহন মুখোপাধ্যায়, ঠিক আছে? তথ্য দেখুন যে তিনি এই কাব্যে মানে কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈত্র চৈতামৃত কাব্যে খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। বৃন্দাবন দাস তার কাব্যে খণ্ড শব্দটি ব্যবহার করেছেন, আর কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যে খণ্ড শব্দটির পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। তারপরে দেখুন 87 নম্বর প্রশ্ন, দৌলত কাজী সতী ময়নামতীর কোন মাসের 12 মাসই সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি? তিনি হচ্ছে মোটামুটি মনে রাখবেন যে শুরু করেছিলেন আষাঢ় মাস থেকে বৈশাখ মাসে মোটামুটি মানে করেছিলেন, এই 11 মাস তিনি সতী ময়নামতী 12 মাস সম্পূর্ণ করতে পেরেছিলেন। আর জ্যৈষ্ঠ মাসটা অল্প করেছিলেন, মানে পুরোটা সম্পূর্ণ করতে পারেননি। তাই কোন মাসের 12 মাসই তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি? করে রাখুন যে তিনি করেছিলেন আষাঢ় থেকে বৈশাখ। উত্তর হচ্ছে অপশন খ, জ্যৈষ্ঠ মাসের 12 মাসে তিনি সম্পূর্ণ রচনা করে যেতে পারেননি, মানে অল্প করেছিলেন, ঠিক আছে? সেটা সম্পূর্ণ করেছিলেন কে? 1638 মারা গেছিলেন দৌলত কাজী, তার 21 বছর পর 1659 খ্রিস্টাব্দে সম্পূর্ণ করেন সৈয়দ আলাওল, যেটা কিন্তু এমএসসি পরীক্ষা এসেছিল। তো তার যদি পরীক্ষা আছে দৌলত কাজী আর সৈয়দ আলাওল কোন মাসের বর্ণনাটি একত্রে মানে রচনা করেন সতী ময়নামতীর? উত্তর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বর্ণনাটি একত্রে রচনা করেন, ঠিক আছে? কারণ অল্প হলেও তো দৌলত কাজী করেছিলেন, বাকিটা সৈয়দ আলাওল সমাপ্ত করেন। তথ্য দেখুন, দৌলত কাজী তার লোটচন্দানী ও সতী ময়না কাব্যের প্রথম খণ্ড সুফি কবি মৌলানা বা মুল্লা দাউদের হিন্দি ভাষায় রচিত কাব্য চন্দান বা চন্দাইন আনুমানিক 1380 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় খণ্ড মিয়া সাধনের গুজরাটি খোয়ারি ঠেট মানে গ্রাম্য হিন্দি ভাষায় লেখা কাব্য মৈনাকসদ বা মৈনাসদ আনুমানিক 1480 খ্রিস্টাব্দ অবলম্বনে রচনা করেন। তাহলে প্রথম খণ্ড মৌলানা বা মুল্লা দাউদের হিন্দি ভাষায় রচিত কাব্য, যেটা এসেছিল এমএসসি পরীক্ষায়, চন্দান বা চন্দাইন, ঠিক আছে? আর দ্বিতীয় খণ্ড মেষাধনের গুজরাটি গোয়াইঠেট বা গ্রাম্য হিন্দি ভাষায় লেখা মৈনাকসদ বা মৈনসদ কাব্য আনুমানিক 1480 খ্রিস্টাব্দ অবলম্বনে রচনা করেন। ওকে, এটা অ্যাকচুয়ালি নেক্সট সেটের প্রশ্ন। তারপর দেখুন, না এটা আসেনি, ওটা অন্য একটা এসেছিল, পদ্মাবত্রা হিন্দি ভাষায় লেখা, ওটা এসেছিল। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে সৈয়দ আলাওলের আত্মপরিচয় বা আত্মবিবরণী পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি সঠিক, ঠিক আছে? মানে তিনটাই হবে, পদ্মাবতী, সয়পরিমল, বদিউজ্জামাল এবং সেকেন্দ্রনামা, তিনটাই হবে। মানে কি বলবেন না একটা বা দুটো হবে, তিনটা তো হবে না, তিনটাই হবে। দেখুন পাশে দেওয়া আছে তথ্য, জালাউল তার পদ্মাবতী কাব্যের প্রায় শুরুতেই একটি নাতিদীর্ঘ আত্মবিবরণী সংযোজন করেছেন। মানে নাতিদীর্ঘ যদি শুরু করে তখন বলবেন যে পদ্মাবতী কাব্যে তিনি নাতিদীর্ঘ আত্মবিবরণী সংযোজনা করেছেন, ঠিক আছে? পদ্মাবতী নাতিদীর্ঘ হবে। আর যদি বলে যে
তিনি তার সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দারনামা নামক দুটি কাব্যে বিস্তারিত আত্মীয়বাণী দিয়েছেন। যদি বলে বিস্তারিত দিয়েছেন কোন দুটি কাব্যে, সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দারনামা কাব্যে বিস্তারিত দিয়েছেন। যদি বলে নাতিদীর্ঘ পদ্মাবতী কাব্যে, আর সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং সেকেন্দারনামা কাব্যে বিস্তারিত আত্মীয়বাণী দিয়েছেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে মোট তিনটা খণ্ডই হলো, সে বিস্তারিত হোক কি নাতিদীর্ঘ হোক। ঠিক আছে। আলাউল তৎকালীন ফতেবাদ মুলুকের জালালপুর গ্রামে, বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলায় অবস্থিত এই জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আলাউল জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। তাও দেখুন 9 নম্বর আমার প্রশ্ন, এটাও বেশি করে দিয়েছি যে কি হলো নবমী নিশি হইল অবসান গো, বিজয়া গঙ্গাধর হে শিবশঙ্কর কর অনুমতি হর, আগমনী জানি জানি গো জননী যেমন পাষাণের মেয়ে, ভক্তের আকুতি ফিরে চাও গো উমা তোমার বিদুমুখ হেরি, বিজয়া বারে বারে কহরানি গৌরী আনিবারে, আগমনী সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী গো, মা কিও কেমন, মা কিও কেমন, মন পবনের নৌকা বটে বেদেশি দুর্গা বলে, মনোদীক্ষা আপনারে আপনি দেখ যেও না মন কারো ঘরে, মনোদীক্ষা। এই শাক্ত পদগুলির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, কমলাকান্ত ভট্টাচার্য। ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট, এটাকে আরও ইম্পর্টেন্ট দিয়েছি। ঠিক আছে, তথ্যগুলো পরে দেখে নেবে। আর ইসলামী সাহিত্য 90 নম্বরটা ছেড়ে দিন, এটা পরীক্ষায় আসবে না, পরে পড়াবো। এবার ইসলামী সাহিত্য নিয়ে এগুলো পরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, প্রথম দুটো সেট আমি ইউটিউব পরীক্ষা নিয়েছিলাম, 3 নম্বর 4 নম্বর সেট আমি আমার ছাত্রদের পার্সোনাল পরীক্ষা নিয়েছিলাম, যেটা পেড ব্যাচে পড়ে। আর আজকে 5 নম্বর সেটটা আমাদেরকে দেবো। মানে আপনাদের কাছে মনে হবে এটা 3 নম্বর সেট, কিন্তু অ্যাকচুয়ালি 5 নম্বর সেট লেখা থাকবে, কারণ প্রথম দুটো সেট আমাদের পরীক্ষা নিয়েছিলাম ফেসবুকে ওপেন টু অল। 3 নম্বর 4 নম্বর সেট আমি ছাত্রদের যারা পেড ব্যাচে পড়ে ওদের পরীক্ষা নিয়েছিলাম। তো এই প্রথম 4টা যে সেটে পরীক্ষা নিয়েছিলাম তার প্রশ্নগুলো, মানে মধ্যযুগ থেকে 8×4=32টা প্রশ্ন আমি এখানে আপলোড করেছি, 91 থেকে 122 নম্বর দাগানো পর্যন্ত। এগুলো একটু দেখুন। চর্যাপদে মোট 6টা প্রবাদ বাক্য আছে, তার মধ্যে অপনামাংসে হরিণা বৈরী চর্যাপদের এই প্রবাদ বাক্যটির রচয়িতাকে? উত্তর হচ্ছে চর্যাপদের প্রথম প্রবাদ বাক্য এটা। তো এই রচয়িতা হচ্ছে অপশন ক, ভূসুকপাদ। ওকে, তারপর দেখুন 92 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যকে নাটকীতি পাঞ্চালিকা কে বলেছেন? বারবার বলছি, শেষ যে 32টা প্রশ্ন আছে মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ কাব্যকে নাটকীতি পাঞ্চালিকা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর সুকুমার সেন। 93 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি বিচার গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, সতীশচন্দ্র রায়। তবে দেখুন 94 নম্বর প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল কইল মোর প্রাণ। এটি কার পদ? এটি চণ্ডীদাসের পদ। আপনাকে বলতে হবে এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। তাহলে দেখুন 95 নম্বর প্রশ্ন, হুল্লোড়ার 12 মাসা কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? হুল্লোড়ার 12 মাসা অপশন ক, বৈশাখ মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, হুল্লোড়ার 12 মাসটা কিন্তু সতীমণির 12 মাসটা হচ্ছে আষাঢ় থেকে বৈশাখ। হুল্লোড়ার 12 মাসটা হচ্ছে শুরু হয়েছে বৈশাখ মাসের বর্ণনা দিয়ে, আর শেষ হয়েছে একদম চৈত্র মাসের বর্ণনা দিয়ে। 96 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষায় এসেছিল আগের 2016 সালে এসএসটি পরীক্ষায়, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, অনাদামঙ্গল, কালিকা মঙ্গল আর অন্নপূর্ণা মঙ্গল। তাহলে 57 নম্বর প্রশ্ন, মালাধর বসুর নিবাস ছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন গ, কুলিগ্রামে। আগেবার এসেছিল কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? সিঙ্গি বা সিদ্ধিগ্রামে। যেহেতু সেটা একবার এসে গেছে আর দিইনি। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওল তার সয়ফুলমূলক বদিউজ্জামাল কাব্যটি কার নির্দেশে সমাপ্ত করেন? শুরু করেছিলেন মাগন ঠাকুর, করেছি মাগন ঠাকুর নির্দেশে, এখানে বলছি সমাপ্ত করেন কার নির্দেশে? সমাপ্ত করেন অপশন খ, সৈয়দ মুসার নির্দেশে। তাও দেখুন 99 নম্বর প্রশ্ন, চর্চার পুঁথিটি কিসের উপর লেখা? উত্তর হচ্ছে অপশন ক, তাল পাতার উপর লেখা। আর যদি বলে শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথিটি কিসের উপর লেখা, তার তুল কাগজের উপর লেখা হবে। 100 নম্বর প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কাব্যে লোকগীতির কোন ধারা বর্তমান, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গান বা নাচের লক্ষণ আছে? উত্তর হচ্ছে অপশন খ, ঝুমুর। 101 নম্বর প্রশ্ন, এসো কি হামারি দুঃখের নাই ওর, এ ভরা বাদর মাওয়া ভাদর শূন্য মন্দির মন। এটি কার পদ? এটি হচ্ছে মনে রাখবেন, এটি হচ্ছে বিদ্যাপতির পদ। তো বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, মাথুর পর্যায়ের পদ। বিদ্যাপতির আরও একটা বিখ্যাত পদ আছে, সেটা কিন্তু আজকে পরীক্ষা নেব। ঠিক আছে, সেই পদটা ওখানে থাকবে। 102 নম্বর প্রশ্ন,
বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেন সংকলিত পদকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের ভূমিতায় মোট কয়টি পদ পাওয়া যায়? প্রত্যেকটা ভূমিতায় মোট কটি পদ পাওয়া যায় মনে রাখবে, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, বিদ্যাপতি। তো বৈষ্ণব দাস প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন, তার সংকলিত গ্রন্থের নাম কি? পদকল্পতরু, পূর্ব নাম গীতকল্পতরু। এই গ্রন্থে বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের ভূমিতায় মোট কটি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, মোট 186 পদ পাওয়া যায়। তাহলে দেখুন 103 নম্বর প্রশ্ন, প্রণব চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? অনেকে বলে সপ্তদশ, সেটা কিন্তু ভুল। উত্তর হবে অপশন ঘ, অষ্টম শতাব্দীর কবি ছিলেন। এবার তো অনেকে বলবে যে তিনি 1669 খ্রিস্টে জন্মগ্রহণ করেন, তারা তিনি সপ্তম শতাব্দীর কবি, ওটা কিন্তু ভুল। মনে রাখবেন আবির্ভাব আলাদা, কোন শতাব্দীর কবি সেটা আলাদা। তিনি 1669 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হন বা জন্মগ্রহণ করেন। তাহলে আবির্ভাব কাল কত? সপ্তম শতাব্দী, কারণ 1600 থেকে 1699 হচ্ছে সপ্তম শতাব্দী। যেহেতু তিনি 1669 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, তাই তার আবির্ভাব কাল সপ্তম শতাব্দী। আর আমি কি বলেছি, কাব্য রচনা কাল অনুযায়ী তিনি কোন শতাব্দীর কবি সেটা বিচার্য বিষয়। তার কাব্য রচনা কাল কত? 1633 শকাব্দ, অর্থাৎ 78 যোগ করুন 1711 খ্রিস্টাব্দ। আমরা কি জানি 1700 থেকে 1799 হচ্ছে অষ্টম শতাব্দী, তার কাব্য রচনা কাল 1711 খ্রিস্টাব্দ। তাই বলবো তার জন্ম বা তিনি আবির্ভূত হলেও সপ্তম শতাব্দীতে, তিনি হচ্ছে অষ্টম শতাব্দীর কবি। তাই খনাম চক্রবর্তী হচ্ছে অষ্টম শতাব্দীর কবি। তার কাব্যের রচনাকাল অনুযায়ী কোন শতাব্দীর কবি সেটা বিচার্য করা হয়, ঠিক আছে, বা বিচার করা হয়। 104 নম্বর প্রশ্ন দেখুন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, এটি কার কোন কাব্যের প্রবাদ প্রবচন? উত্তর হচ্ছে অপশন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকরের অনামল কাব্যের প্রবাদ প্রবচন। একটা বিখ্যাত আছে, হ্যাঁ, সেটা তো সবাই জানেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা এই অনামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনী চরিত্রের উক্তি। তারপর দেখুন 105 নম্বর প্রশ্ন, এটাও এসছে 2016 সালে এসএলএসটি পরীক্ষায়। মালধর বসু অনুমোদিত ভাগবতের স্কন্ধগুলি হলো, উত্তর হচ্ছে অপশন গ, দশম থেকে একাদশ স্কন্ধ। 106 নম্বর প্রশ্ন, এটাও এসেছিল এমএসসি পরীক্ষায়। দৌলত কাজী লোকচন্দ্রানী বা সতী ময়না নামক অসম্পূর্ণ কাব্যটি সৈয়দ আলাওল কত খ্রিস্টাব্দে সম্পূর্ণ করেন? মারা যান 1638 খ্রিস্টাব্দে, তার 21 বছর পর। সুকুমার সেনের মতো প্রায় 20 বছর পর, 1659 খ্রিস্টাব্দে। অপশন খ, 1659 খ্রিস্টাব্দে সমাপ্ত করেন। 107 প্রশ্ন, চর্চায় কার প্রথমাঙ্ক পদে বঙ্গ শব্দটি উল্লেখ আছে? এটা কিন্তু অনেকে ভুল বলেন। ভালো বুঝুন, বঙ্গ শব্দটি উল্লেখ আছে, বাংলাদেশ নয় কিন্তু। তো বঙ্গদের উল্লেখ আছে অপশন গ, সরপাদের 39 সংখ্যক পদে, ঠিক আছে। আর যদি বাংলাদেশ বলতো তখন হতো ফুসুকপাদের 49 সংখ্যক পদে। ওকে, তখন 108 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধা সর্বস্ব বলে কে অভিহিত করেছেন? হ্যাঁ, চর্যাপদকে বা শ্রীকৃষ্ণ কীর্তনকে কারা কি বলেছেন এটা কিন্তু মনে রাখবেন। তো শ্রীকৃষ্ণ কাব্যকে রাধা সর্বস্ব বলে কে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। 100 নম্বর প্রশ্ন, সবাই কিন্তু এটা আমাদের বইয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বইয়ে দুটো আছে, আর সাউথি বইয়ে কিন্তু একটা মিস্টেক আছে, ঠিক করে নেবেন সবাই। রাধিকার 12 মাসটা কার লেখা? যদি বলে রাধিকার 12 মাসটা কার লেখা, অথবা কোন বৈষ্ণব কবি রাধিকার 12 মাসটা বর্ণনা করেন, উত্তরটা কিন্তু একই হবে, অপশন ঘ, গোবিন্দ দাস। এটা কিন্তু চণ্ডীদাস হবে না, বারবার বলছি, এটা ফেসবুকে জানিয়েছিলাম, অনেকে দেখেননি। চণ্ডীদাস হবে না, রাধিকার 12 মাসটা বলুক কি বৈষ্ণব কবি রাধিকার 12 মাসটা বর্ণনা করেন, উত্তর হবে অপশন ঘ, গোবিন্দ দাস। সবাই ঠিক করে নেবেন। 110 নম্বর প্রশ্ন, সুখের লাগিয়া এগর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলের গরল ভেল। এটি কার পদ? এটি হচ্ছে জ্ঞানদাসের পদ, মারাত্মক ইম্পর্টেন্ট। এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ এটা বলতে হবে। উত্তর হচ্ছে অপশন গ, এটি জ্ঞানদাসের আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ। 111 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কীতকাজ ক্ষেমানন্দ। যদি বলতো যে মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে ছিলেন, অনেকে হয়তো বিজয়গুপ্ত বলবেন, সেটা কিন্তু নয়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব, সর্বাধিক জনপ্রিয় বা প্রচারিত কবি বিজয়গুপ্ত। ওদের বাড়ি কিন্তু পূর্ববঙ্গে। যদি এটাও বলে যে পূর্ববঙ্গ মনসামঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন, সেটা হচ্ছে নারায়ণ দেব, সর্বাধিক জনপ্রিয় বা প্রচারিত কবি বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত যখন প্রচারিত বা জনপ্রিয় হয়ে গেছিল, পরবর্তীকালে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সমালোচক দেখলেন যে না, নারায়ণ দেবের তুলনায় কিন্তু বিজয়গুপ্ত কিছুই নয়, ওই জন্য নারায়ণ দেব হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ কবি মনসামঙ্গল কাব্যে। সে পূর্ববঙ্গ বলুক, সর্বশ্রেষ্ঠ কবি বলুক, মনসামঙ্গল কাব্যে নারায়ণ দেব হবে, সর্বাধিক জনপ্রিয় বা প্রচারিত কবি বিজয়গুপ্ত হবে। যদি বলে পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারা সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন, পশ্চিমবঙ্গের কে কে আছে? বিপ্রদাস পিপলাই বা পিপলাই, কীতদাস ক্ষেমানন্দ আছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি হলেন অপশন ক, কীতদাস ক্ষেমানন্দ, ঠিক আছে।
তাহলে দেখুন 112 নম্বর প্রশ্ন, রাজা কৃষ্ণচন্দ্রের আশ্রয়ে বা আদেশে লেখা ভারতচন্দ্রের প্রথম গ্রন্থ কোনটি? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে বা আশ্রয়ে লেখা ভারতচন্দ্রের প্রথম গ্রন্থ হলো, সবাই জানে এটা, উত্তর হচ্ছে অপশন ক রসমঞ্জরি। ঠিক আছে, যেখানে তার মানে এই ভূমিকাটির উল্লেখ নেই। হ্যাঁ, রায়গুণ আবার ভূমিকাটির উল্লেখ নেই, বাকি সবাই আছে। তাহলে দেখুন 113 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীর কবি? জন্ম 14th শতাব্দীর একদম শেষ প্রান্তে, কিন্তু কাব্য রচনা করেছেন 5ম শতাব্দীতে। তাই কৃত্তিবাস ওঝা উত্তর হচ্ছে অপশন খ 5ম শতাব্দীর কবি, কারণ কাব্য রচনার কারণ অনুযায়ী বিচার করা হয়। আবিরা বললে 14th শতাব্দীর শেষ প্রান্তে, আর কোন শতাব্দীর কবি বললে কাব্য রচনার কারণ অনুযায়ী 5ম শতাব্দীর কবি। ঠিক আছে, অপশন খ হবে। তবে ধরুন 114 নম্বর প্রশ্ন, এটা আগেই বলেছি, সতীমণ্ডলের 12 মাসিক বর্ণনায় দৌলত কাজী ও শহীদ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে কোন মাসের বর্ণনায়? মানে আষাঢ়ে শুরু, বৈশাখে শেষ করে জ্যৈষ্ঠতে অল্প হাত দিয়েছিলেন দৌলত কাজী, 1638 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল। তার 21 বছর পর শুক্র মাসের মধ্যে 20 বছর পর 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল এইটা সম্পূর্ণ করেন, জ্যৈষ্ঠ মাসটা। ঠিক আছে, তাহলে সতী মহিলার 12 মাসিক বর্ণনায় দৌলত কাজী ও সৈয়দ আলাওলের যৌথ প্রয়াস রয়েছে, উত্তর হচ্ছে অপশন খ জ্যৈষ্ঠ মাসের বর্ণনায়। ওকে, তাহলে দেখুন 115 নম্বর প্রশ্ন, 63 খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর্যাপদ কে আবিষ্কার করেন? সাল হচ্ছে 63, নেপাল থেকে নবচর্যাপদ কে আবিষ্কার করেন? আবিষ্কার কিন্তু বলেছে, সম্পাদক নয়। আবিষ্কার করেন অপশন গ ডক্টর শশীচন্দ্র দাশগুপ্ত। 1989 খ্রিস্টাব্দে তোমার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনায় প্রকাশ করেন। ঠিক আছে, 1990 খ্রিস্টাব্দে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ সম্পাদনায় প্রকাশ করেন। 116 নম্বর প্রশ্ন দেখুন, শ্রীকৃষ্ণতন কাব্যে রাধার যেখানে শেষ, পদাবলী রাধার সেখানে আরম্ভ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন্তব্যটি কে করেছেন? মন্তব্যটি করেছেন অপশন খ অধ্যাপক প্রমথনাথ বিশি। ওকে, প্রথমে থেকে একটু আস্তে আস্তে বলছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু পরে আমি টানতে বাধ্য হলাম, তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না। ঠিক আছে, অনেক সময় লেগে গেল, 1 ঘন্টা পেরিয়ে গেল। তখন বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়িতাকে, বিদ্যাপতি বিচার বললে সতীশচন্দ্র রায় হতো, আর বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়িতাকে কী হবে? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। এবার দেখুন 108 নম্বর প্রশ্ন, ডাউট প্রশ্ন, রজনী সাঙ্গন ঘন ঘন দেয়া গরজন, রিবিজিবি শব্দে বরিশে, পালঙ্ক শয়ন রঙ্গে বিগলিত চিরঙ্গে, নিন্দ যায় মনের হরিষে। এটি ব্রজবুলি ভাষায় লেখা। তো ব্রজবুলি ভাষায় লেখা এটি কোন পর্যায়ের পদ এটা দিচ্ছি না, ব্রজবুলি ভাষায় লেখা এটি এই পদটি রচয়িতাকে, উত্তর হচ্ছে অপশন ক জ্ঞানদাস। ব্রজবুলি ভাষায় লেখা এই পদের রচয়িতা হচ্ছে অপশন ক জ্ঞানদাস। এবার দেখুন, এটা তোমার প্রমথ চৌধুরী বর্ষা প্রবন্ধে এই পদটা আছে ওখানে। আর একটা কথা বলি, এটা কিন্তু এক লাইন পড়লে আমাদের বইতে লেখা আছে বর্ষা বিসার বা অভিসার, কিন্তু আবার ডক্টর সত্যগিরির বইতে লেখা আছে পূর্বরাগ। মানে পুরো পদটা পড়লে মনে হবে পূর্বরাগ, সত্যগিরির বইতে দেওয়া আছে। আর এক লাইন পড়লে মনে হবে এটা হচ্ছে তোমার হচ্ছে অভিসার পর্যায়ের পদ বা বর্ষা বিচার। ভালো করে বলছি, এটা কিন্তু আমাদের বইতে একটু আছে, সেটা কিন্তু মনে হচ্ছে ঠিক নয়। যদি পূর্বরাগ আর অভিসার থাকে তাহলে কিন্তু আপনারা পূর্বরাগ করবেন, আর যে কোনো একটা অপশন থাকে কোনো অসুবিধা নেই। যে কোনো একটা অপশন থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পূর্বরাগ আর অভিসার থাকে তখন চ্যালেঞ্জ করার জন্য ডক্টর সত্যগিরি বইটা আছে, পূর্বরাগ পর্যায়ে করবেন। ঠিক আছে, পুরো পদটা কিন্তু পূর্বরাগ পর্যায়ের পদ। আর দেখুন 2 লাইনের জন্য কিন্তু অভিসার এসব বললে হয় না, পুরো পদটাকে বিচার করতে হয়। তাই পুরো পদটা ডক্টর সত্যগিরির মতে পূর্বরাগ পর্যায়ের পদ। পূর্বরাগ অভিসার থাকলে পূর্বরাগ করবেন, না হলে হচ্ছে যে কোনো একটা থাকলে তো কোনো অসুবিধা নেই। তারপর দেখুন 119 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন? মহাশ্যামল কাব্যের সর্বাধিক প্রচারিত কবি বিজয়গুপ্ত, তিনি কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক 5ম শতাব্দীর কবি ছিলেন। এটা লিস্ট করতে বলেছিলেন, লিস্টটা করতে পারলাম না। ঠিক আছে, কারা কোন শতাব্দীর কবি ছিলেন। তাহলে 120 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর মতে ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূল্যস কোনটি? প্রমথ চৌধুরী কে ছিলেন? মোটামুটি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ গবেষক, ভারতচন্দ্রের শ্রেষ্ঠ গবেষক প্রমথ চৌধুরী। তার মতে ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূল্যস কোনটি? এটা কিন্তু প্রমথ চৌধুরীর মতে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ হাস্যরস। তাহলে দেখুন 121 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাহলে কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার গ্রামে জন্মগ্রহণ করেন। তো কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন গ ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাদের আছে লাস্ট প্রশ্ন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি লাস্টের দিকে স্পিডে বলেছি, দুঃখিত, কিন্তু কিছু করার নেই, এটা রিভিশন হচ্ছে, এটা তো আর পড়ানো হচ্ছে না। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে, সবাই শেষ পর্যন্ত চ্যানেলটিকে দেখবেন, ভিডিওটিকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা পরীক্ষা দিয়েছিলেন কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাতে আমি একটা পরীক্ষা নেবো, এরপর 1 ঘন্টা পরে পরীক্ষা নিয়ে আমি রাতে 10টা সাড়ে 10টায় ইউটিউবে আপলোড করবো। তারপর কে কত নাম্বার পেলেন মিলিয়ে দেখে নেবেন। কাজে সকালবেলা আমি কিন্তু একটা মোটামুটি আধুনিক পারবো না, আমি মোটামুটি একটা
যেগুলো বাকি আছে, বেশিরভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, যেগুলো বাকি আছে আমি অনুবাদ সংকট টপিকে আলোচনা করব, দিয়ে ইউটিউবে আপলোড করবো, আপনারা কিন্তু দেখে নেবেন। 100 কোটি প্রশ্ন ওখানে থাকবে, ঠিক আছে। দেখুন 122 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, গ্রোথকার্যী লোচন্দানী বা সতী ময়না কাব্যে সতী ময়নার 12 মাসই কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? এটা পরীক্ষায় এসেছিল MSc 2023। গ্রোথকার্যী লোচন্দানী বা সতী ময়না কাব্যে সতী ময়নার 12 মাসই কোন মাসে বর্ণনা দিয়ে শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, আষাঢ় মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। এ হচ্ছে প্রশ্ন, সবাই দেখে নেবেন, মিলিয়ে নেবেন, সবাই ভালো থাকবেন, সবার পরীক্ষা ভালো। হ্যাঁ, এরপর পরবর্তী ভিডিও আসায় ধন্যবাদ।